বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া উচিত না এবং ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করার বিপক্ষেও তিনি মত দিয়েছেন। তো অনেকে না মির্জা ফখরুলের এই বক্তব্যটাকে অনেকটা গান্ধীবাদী মতাদর্শ মনে করছে এবং নেটিজেনদের কেউ কেউ দেখছে এটাকে তিরস্কারও করছে এবং কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া মানে হাজার হাজার ছাত্র জনতার যে আত্মত্যাগ বা গুলিতে যে অনেকে চোখ হারালো সেই মানুষগুলোর প্রতি এক ধরনের চরম অবজ্ঞা। তো মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি। উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন। তো যারা এই হত্যার সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, গণতন্ত্র হত্যার সাথে জড়িত, লুটের সাথে জড়িত, তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বিং আ পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থট থাকতেই পারে যে ওনারা করতে পারেন। কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ ২০ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছে এবং ১৪ দলের মিটিং এও যে বের হওয়ার পরে ইফ ইউ রিমেম্বার যে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে। তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায় তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না। আমার মনে হয় এই ট্রায়াল দুইটা, একটা হলো যারা ডাইরেক্টলি লায়াবল এই অর্ডারগুলি দেওয়ার জন্য, যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে, আরেকটা হলো দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন, উপদেষ্টা মন্ডলী বলেন এবং ১৪ দল বলেন, তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে। এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, মির্জা ফখরুল সাহেব যেমন বলেছেন, আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আওয়ামী লীগকে আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। বাট এটা বাস্তবতা আপনার মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তো গত ১৫ বছর পলিটিক্স করেনি। যেভাবে আমি বললাম শত্রু আর ষড়যন্ত্র থিওরিতে যখন গিয়েছে তো সেখানে আমাদের পলিটিক্স করার স্কোপ এরকম ছিল না। এই আওয়ামী লীগ আবার আসবে, আবার রাজনীতি করবে, কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজ বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্টকে নিঃশেষ করে দাও, তাহলে তো আসলে নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই। আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে, তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনীতি আগামীতে করার নৈতিক অধিকার আছে কি আছে না। তো এই সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার। তো এখানে জনাব আলী পার্থ আসলে যদি কথাটা কেন আসছে, কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই মানে এটা একদম প্রত্যক্ষভাবে না, আমি তো যদি বলছি না, আমি বলছি যে এই প্রসিজারে তো আপনার যেতে হবে। যেমন আপনি দেখেন আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল তো বা পালিয়ে গেল, তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো কি একটা বৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে গেল না একটা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল। সো এই কারণে আমি আগেও বলেছি, আমি আনঅফিশিয়ালিও বলেছি, আমি টেলিভিশনে বলেছি যে প্রথমেই একটা রিট পিটিশন করে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো বেটার। বিকজ আমরা মুখে বলছি অবৈধ প্রধানমন্ত্রী চলে গেছে, বাট আসলে তো তিনটা ইলেকশন বৈধ ছিল না। তো সেটাকে একটা ডকুমেন্টেশন তো আনতে হবে আপনার ভবিষ্যতে, যেন আপনি বলতে পারেন যে ইলিজিট। আপনি এখন আওয়ামী লীগকে বাতিল করে দিবেন, আওয়ামী লীগের একটা ট্রায়ালে উঠে তো বাতিল করতে হবে। আপনার তো একটা প্রসিজার আছে, আওয়ামী লীগকে তার ট্রায়াল উঠাতে হবে যে আওয়ামী লীগ গণহত্যাকে দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটি যা সব কমিটি ছিল, ওনারা আওয়ামী লীগ এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং ওনারা এন্ডোর্স করেছে, সুতরাং ওনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদা করতে হবে। সরকারে যারা যারা করেছে, যারা যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তাদের আলাদা বিচার করতে হবে। আমি মনে করি এইটা একটা প্রসিজারাল সিস্টেমের মধ্যে দিয়ে করা যায়। আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগের এই ট্রায়াল ফেস করা উচিত এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা গ্রুপ বের হয়ে বলে যে আমরা দায় দায়িত্ব নিব না, এই হত্যাকারী শুধুমাত্র একজনকে ক্ষমতায় রাখার জন্য এই হত্যা করা হয়েছে, আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না, তাহলে তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন? আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা? এবং তারা যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ থাকবে না, ওই আওয়ামী লীগ নাই, তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেল না।
তো আমার প্রশ্ন আসে যে অনেকগুলি সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা দিতে হয়। মানে আমি পার্সোনালি মনে করি যেই রাজনৈতিক দল এই গণহত্যায় সাপোর্ট করে ওই রাজনৈতিক দলের তো আসলে নৈতিকভাবে নেই। এই নির্বাচন তো প্রশ্নই উঠে না। এইটা ট্রায়াল ফেস করার পরে যেটা দেখবে, এবং যারা হত্যার সাথে জড়িত তাদের তো রাজনীতি তো দূরের কথা, তাদের তো আসলে আর এই ব্যাপারে তো আসলে কথা বলার প্রশ্নই ওঠে না। বিকজ যেই 15 বছর যে কাজ করেছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমা চেয়ে কোনো স্টেটমেন্ট আমরা দেখি। আজকে 2 মাস হয়ে গেল, ক্ষমা চেয়ে যে বলবে কোনো রিমোর্স যে না উই আর সরি ফর হোয়াট হ্যাপেন্ড, এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। আমি মনে করি যে না, ওনারা নিজেরাই মনে হয় ইন্টারেস্টেড না রাজনীতি করার জন্য বাংলাদেশে। এখন আমি যদি এই রাজনীতিবিদ পরিচয়টা বাদও যদি দেই, তাও কিন্তু ব্যক্তি যে শেখ হাসিনা, তিনি তো আপনার সাথে আত্মীয়তার সম্পর্কিত, অথচ এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি এই নিজ দেশ ছেড়ে তিনি তার কৃতকর্মের জন্য তিনি ভারতে আজকে তাকে পালিয়ে যেতে হলো। এবং সম্প্রতি যেটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন, কারণ ভারতেও তো তিনি আসলে এখন বৈধভাবে থাকছেন না, কারণ 45 দিনের যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে। তো এই যে তার যে আজকের এই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন, আমি শেখ হাসিনা বা একজন রাজনীতিবিদ বা আপনার একজন প্রতিপক্ষ এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা, তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে, বা তার পরিণতির জন্য আপনি কাকে দায়ী করবেন? এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না। শেখ হাসিনা আমার আত্মীয়, ঠিক আছে, আমি আত্মীয় হিসেবে তো আর আমি বলতে পারবো না, বিকজ কর্মকাণ্ডগুলি তো উনি আত্মীয় হিসাবে করেননি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই মূল্যায়ন করতে হবে, আত্মীয় হিসাবে তো আর আমি এটা জাস্টিফাই করতে পারবো না। এবং ওনার জন্য না, পৃথিবীতে যে কোনো ডিকটেটরেই যখন ডিকটেটরশিপের মাত্রা অনেক বেড়ে যায়, উনি যখন নর্ম এথিক্স থেকে চলে যায়, এরকম তো নতুন ঘটনা, এরকম তো আগেও হয়েছে এবং ওনারও একই ফল ভোগ করতে হয়েছে। ডিকটেটরশিপের বিউটিটাই তো তাই, যে যখন ডিকটেটরশিপ আপনি থাকবেন ইউ আর অ্যাবসলিউটলি পাওয়ারফুল, অ্যান্ড আপনি যখন থাকবেন না ইউ আর অ্যাবসলিউটলি জিরো। সো আজকে আওয়ামী লীগ বা এই নেতৃত্ব বা যে বলেন আজকে অ্যাবসলিউটলি জিরো না হলে আপনি ইদানিংকালে দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলসের কোন রেস্টুরেন্টের মালিকের সাথে উনি কথা বলছেন, কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন, কোথায় আমেরিকায় যেই তারানপুর সাথে কথা বলবো না, তো হিলারি ক্লিন্টনকে পাত্তা দিচ্ছেন না, ডোনাল্ডোকে পাত্তা দিচ্ছেন না, হাঁসকে কেটে খেয়ে ফেলছেন, অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে। তো এগুলি দেখে আপনি বুঝতে পারছেন না যে মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে। এটা আসলে আমার আত্মীয়র ব্যাপারটা না, উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ফ্রম 2008, এর আগে উনি ছিলেন, ওনার রাজনৈতিক অনেক বড় পরিচয়। তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিকটেটরশিপের দিকে চলে গিয়েছেন, পৃথিবীর যে কোনো ডিকটেটরের ফলে যা হয় ওনার তাই ফেস করতে হচ্ছে। এবং এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন, আপনি কি মনে করেন না যেটা আগামী দিনে যারা এই ধরনের ডিক্টেরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য একটা বড় একটা লেসন হয়ে থাকবে বলে আপনি মনে করেন না? না, এই ধরনের লেসন তো আমরা আগেও দেখেছি, কিন্তু আমরা কেন জানি শিখি না। এই লেসনটা আমরা আগেও দেখেছি, পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিকটেটরশিপের লেসন কি, আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয়, কিন্তু কেন জানি এটা আমাদের উই আর নট লাকি, আমি বলবো যে আমরা কেন জানি এটা আমাদের ফেস করতে হয়। বাট উই হোপ, ইনশাআল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যাতে এরকম আর আমাদের সিচুয়েশন না আসে, যেভাবে দেশের সিস্টেমটা এভাবে করাপ্টেড হয়, দেশের খারাপ অবস্থা হয়। আসলে আমি মনে করি না যে দেখে শিখবে, কারণ আমরা তো আগেও জানতাম, আমরা তো আগেও সারা পৃথিবীতে সাকিব অনেক ডিকটেটর দেখেছি, গত 3-4 বছরেও তো অনেক কিছু দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, পাকিস্তানে দেখেছি, আপনার এর আগে ইজিপ্টে, অনেক জায়গায় তো দেখেছি। কিন্তু আমরা কি বলেন, আমরা কি শিক্ষা নেই? আমরা কেন জানি মনে করি যে সবার হবে, আমার হবে না। দ্যাটস হোয়াট উই থিংক। সবার ফেস করতে হবে কিন্তু আমার ফেস করতে হবে না, কিন্তু আরেকটা বিষয়, আমরা এই 2009 সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মতো যখন তিনি ক্ষমতাটা গ্রহণ করলেন, তো তখনও যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন, যে তখনও কিন্তু আমাদের মতো আমরা যারা ইয়াং জেনারেশনের ছিলাম, তখন আমরা কিন্তু ওই শেখ মুজিবুর রহমান, তাকে বঙ্গবন্ধু হিসেবেই শ্রদ্ধা করতাম, তার প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা ছিল, এবং ইউনানিমাসলি কিন্তু এই দেশের মানুষের একটা ভালোবাসার বা শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল। কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এতগুলো টানা মেয়াদে তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন চতুর্থ মেয়াদের মতো, এর ফলে যেটা হলো কি, যে এই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান
তার প্রতিও মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো। এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা পলায়নের পরে এই বঙ্গবন্ধুর যতগুলো প্রতিকৃতি ছিল, ভাস্কর্য ছিল, সেগুলো একদম দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হলো, সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো, থুতু মারা হলো। তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে, এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। তো এই যে বঙ্গবন্ধুর নাম আপনি যে রাগটা ক্ষোভটা দেখছেন মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে বা সবকিছু, এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে, যত দুর্নীতি করা হয়েছে, যখনই আমরা কথা বলেছিলাম 2009-এর পর থেকে এই দুইটা ট্যাগই তো ছিল, আপনার মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করি না, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না, অথবা আমরা যুদ্ধাপরাধী, অথবা আমরা এই। তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন, কারণ আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে, হ্যাঁ, সাংঘাতিক রেসপেক্টেড, হ্যাঁ, আপনার ওই লাঠিটা, এবং আপনার দাদা এত মুরব্বী একজন মানুষ ছিল যে আপনার দাদার লাঠিটা কে পুরা এলাকাবাসী ভালোবাসে, যে আহার এইটা এই ভদ্রলোকের লাঠি। কিন্তু আপনি যদি সকাল বিকাল ওই লাঠি দিয়ে মানুষ মারেন, তাহলে কিন্তু ওই শ্রদ্ধার জায়গাটা চলে যাবে, এবং একটা পর্যায়ে মানুষ এসে ওই লাঠিটা পাবে। তো ওই নামটাকে ব্যবহারই করা হচ্ছিল, এত বড় একটা নামকে ব্যবহারই করা হচ্ছিল শুধুমাত্র সবকিছু জাস্টিফাই করার জন্য। অলরাইট, এরা দুর্নীতি করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা, তারা দুর্নীতি করতে পারে না। এ খুন করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা, তারা খুন করতে পারে না। এ লুট করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা। ইভেন দেখেন মুজিব কোট্টা, শাওন, জ্যাকব, এদেরকেও পড়ানো হয়েছে। ইয়াবাবতী থেকে আরম্ভ করে এমন কেউ নাই মুজিব কোট পড়ে তারা কাম করে নাই। মানে ওটা কি মানে কাম করার একটা মানে লাইসেন্স ছিল যে মুজিব? না না, আমি জানি না এখন মানে আমার কি ছিল, এই কারণে দেখা গেছে যে ওই নামটাকে ব্যবহার, ওই দাদার লাঠি, ওই নামটাকে ব্যবহার করে আপনি এত অত্যাচার করেছেন, এত কিছু করেছেন, কিন্তু আপনি নিজেই ওইটার আদর্শে বিশ্বাস করেন, যার কারণে মানুষ ওইটা দৃশ্যমান সরকার তাকে দেখতে পেয়েছে এবং তাই করেছে, মানুষ রাগ হয়ে তাই করেছে। এছাড়া তার কোনো কারণ নাই। এই কাজ, যেই ভদ্রলোক মারা গিয়েছেন আজ থেকে 50 বছর আগে, ওনাকে তো ওনার মূর্তি ভাঙা বা ওনাকে গালি দেওয়া, ওনাকে এটা করা তো এটা ইম্পর্টেন্টই না আজকের জেনারেশনের জন্য। শুধুমাত্র ওই যে সব রং ডুইং গুলি আপনি ওগুলি করেছেন, অথচ ওনাকে একদিকে দেখিয়েছেন যে ওনার লাইফস্টাইল এরকম, অন্যদিকে দেখা যাচ্ছে 400 কোটি টাকা আপনার কর্মচারী চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার আশেপাশে যারা এসালমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা খাচ্ছে, তারা গণভবনে 3 ঘন্টা 4 ঘন্টা গল্প করছে, ওর সিঙ্গাপুরে ব্রেকফাস্ট করছে, সালমান রহমান আশেপাশে ঘুরছে। বাংলাদেশের সবচেয়ে বড় চোরেরা, জাবেদদের মতো লোকরা 700 এত বাড়ি, তারা তাদের কোনো প্রাইস নাই পে করার। আমরা বলছি তারপরে কিছু ওর বাবার ব্যবসা, ওর বাবা কোন লর্ড ক্লাইভ ছিলেন যে 350 বাড়ি লন্ডনে রেখে গেছেন। তো এই জিনিসগুলি যখন মানুষ দেখতে পাচ্ছে যে পত্রিকা করলেই 20,000 টাকার জন্য কৃষকদের জেল হচ্ছে, ওদিকে সালম এত লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, বাচ্চু 5,000 কোটি টাকা মেরে দিল, তো এই তো মানুষ বুঝতেছে না, মানুষ তো বুঝতেছে, তাই না? তো আপনি যদি নিজেই ধারণ না করেন, তাহলে আপনি হাউ ক্যান ইউ সেল ইট টু সামওয়ান এলস? তো এই কারণে এই রোষ এখানে পড়েছে। এবং শুধু তাই না, এই জিনিসটা নিয়ে যেটা আপনি যখন পারিবারিক ভাবে বলছেন, পুরো পরিবারটাই তো এরকম ছিল যে ওই নামটাকে লেগেসি হিসেবে ব্যবহার করা হতো। তো পুরো পরিবারটি এফেক্টেড হচ্ছে না? কিন্তু পুরো পরিবার, পুরো এই শেখ নামটা মানে এতটাই অপবিত্র তিনি করে দিলেন যে এই শেখের কাউকে আমরা কিন্তু আর দেশে থাকতে দেখলাম না। শেখ না না, দেশে থাকতে তো দেখেন, এবার উনি তো কাউকে নিয়ে যান না, এখানে তো সবাই ছিল, হয়তো যে যার মতো করে হয়তো পরে চলে গিয়েছেন, বাট কাউকে তো ওন করা হয় নাই। এমন হতে পারতো তো 3-4 জন এখানে জনরোষে মারা গিয়েছে, এটাও তো হতে পারতো, তাই না? এটাও এদের পরিবারের বোঝা উচিত যে তোমরা যখন শিরকি করবা, আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ইম্পর্টেন্স দেবা, তাকে দিয়ে আমি ক্ষতি করাই দেবো। এবং তাই হয়েছে। আজকে এনাদের এই পরিবারের যারা যারা আছেন বা শেখ পরিবার যারা যারা আছেন, তাদেরও এটা রিয়েলাইজ করা উচিত যে আমাদেরকে নেওয়া হয় না, আমাদেরকে বলা হয় নাই। শেখ পরিবারের অনেক গুরুত্বপূর্ণ লোকরা রাত 12টা পর্যন্ত আগের দিনও গণভবনে রাখা হয়েছে বা বসা ছিল, তারাও জানতো না কেন যে তাদের কিভাবে যেতে হবে। কেউ টার্জান ভিসা জঙ্গল দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে নাকি আমরা শুনি নাকি তারা চলে গিয়েছেন। তো এটা তো কি জবাবটা পেলো তারা? তো আমার কথা তো এটা, হয়তো তাদেরকে এখানে রেখে যাওয়া হয়েছে যে তারা মোড়ে টোরে যে আবার আরেকটা কিছু পাবে পলিটিক্স করে ফেরত আসার জন্য, বাট কাউকে তো নিয়ে যাওয়া হয় না, কাউকে তো বলা হয় না। যোগাযোগ মাধ্যমে একটা মানে ট্রল আকারে একটা জিনিস আসছে যে সব শেখ পালিয়ে গেলেও একমাত্র শেখ যিনি বাংলাদেশে আছেন সে হচ্ছে আপনার স্ত্রী। তো এই যে অনেকে এটাকে আরেকটা, আমি এটা ভুল বলছি আসলে, আমার স্ত্রী আছে, আমার মাও আছে, দুজনই আছে, বাট আমার স্ত্রী কি ডাইরেক্টলি কানেক্টেড। তো দুজন শেখ অন্তত বাংলাদেশে আছে, আর বাকি শেখ ইনক্লুডিং আপনার যে
একজন আপনার গুণধর একজন শ্যালক আছে শেখ তন্ময়, যাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, তো তারও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তো এরকম অনেকেই আছে যারা আপনি আশা করেন তারা সবাই বসে থাকবে আপনার সাথে কথা বলার জন্য? তো শুনেন, এনাদের আমি একটা কথা বলি, শেখ হাসিনা না পার্থ ভাই, আমি এই প্রসঙ্গটা এই কারণেই আনলাম যে একজন আন্দালিব রহমান পার্থ, তাকে আমরা সংসদে অনুপস্থিত দেখেছি প্রায় 3টি মেয়াদে। আমরা 2014, 2018 বা এই যে ডামি ভোটে নির্বাচন, আন্দালিব পার্থর মতো একজন লোক যিনি সংসদটাকে মাতিয়ে রাখতে পারতেন, তাকে আমরা না দেখে আমরা সেখানে একজন ড্রাগ অ্যাডিক্ট একজনকে দেখতে পাচ্ছি, জাস্ট সে শেখ পরিবারের একজন সদস্য। আমি শুনেন, আমি আমার জায়গা থেকে কাউকে পার্সোনাল অ্যাটাক করতে পারি না, এটা আমার জন্য রাইট না। এবং সাকিব, আপনার আমাকে এই প্রশ্নটা করা অভিজ্ঞত, ওকে? আমি পার্সোনালি আমি গুলি বলতে পারি না, এটা আপনার ম্যাটার অফ অপিনিয়ন। হ্যাঁ, আপনি এটা ঠিক না, এটা আমার জন্য, আপনি আমাকে প্রশ্ন উইথড্র করেন। আচ্ছা, আমি করছি না আপনাকে, কিন্তু আপনি আমাকে করতে পারেন না। হ্যাঁ, তো আমার কথা, আমি আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে এখানে যারা রাজনীতি করেছেন, শেখ হাসিনা ওয়াজ লাইক ইলেকট্রিসিটি। এনারা একটা ঝাড়বাতির অনেক ছোট ছোট বাতি, সো ইলেকট্রিসিটি নাই, ঝাড়বাতিও নাই। আবার যদি কোনোদিন ইলেকট্রিসিটি আসে, ঝাড়বাতি আসবে, সিম্পল। সো ওনাদের পলিটিক্সটাই ছিল, আমি ওই জয়ের শোতেই বলেছিলাম, আমাদের পলিটিক্সটাই ছিল হলো স্নেহ কোটায়। সো স্নেহ কোটা নাই, এখন ওনারা নাই। ওনাদের কাছ থেকে আপনি যদি কোনো কিছু আশা করেন বা পজিটিভলি দাঁড়ান, না, রাদার আমি মনে করি আপনার এখানে শামীম ওসমান বা যেসব সোকল টাইগার ছিল আওয়ামী লীগের, যারা বলতো এই হবে সেই হবে, ওনারা 5টা লোক পারলো না শেখ হাসিনার জন্য গণভবনের সামনে যে 10,000 লোক নিয়ে দাঁড়ায় থাকতে, যে আপা আপনার জন্য আমরা জীবন দিব, খুব তো দাঁড়ায় দাঁড়ায় পার্লামেন্টে পীরা উলিয়া বানাইতো। এখন তারা পারলো না যে তারা যায় বলবে কত টাইগার দেখতাম আমরা এইখানে সেইখানে, ওরে বাবা আওয়ামী লীগের টাইগার। সব টাইগার যে অ্যাকচুয়ালি বিড়াল, ওগুলি যে গর্তে ঢুকছে। তো এখন